সবার হচ্ছে মিড চলে আসছে না স্যার মিডে কি আমাদের হবে না হবে আপনাদের পরীক্ষা হবে এখন ঘটনা হচ্ছে মিডে আপনাদের খাতায় লিখতে হবে আমাদের কম্পিউটারে কিন্তু লেখালেখির বিষয় নেই তো মিডে আপনাদের আসলে কি কি থাকবে মিডে হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত যেটুকু পড়ানো হয়েছে বুটস্ট্র্যাপের কিছু আছে বুটস্ট্র্যাপ HTML CSS HTML CSS দিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে আপনাদের কিছু টেমপ্লেট দেওয়া থাকবে ওই ডিজাইনটা করতে হবে খুবই কঠিন কিছু না একদম ইজি থাকবে ধরেন আপনার এক পেজের মধ্যেই হয়ে যাবে এক পেজের মধ্যে হয়ে যাবে এবং এক্সট্রা কিছু জানা লাগবে না মানে আপনার ধরেন বলতে হতে পারে যে আপনি হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করেন তারপর একটা প্যারাগ্রাফের মধ্যে হাইলাইট করেন তারপর আন্ডারলাইন এগুলো পুরাটাই আমি হচ্ছে আপনাদের যে গুগল ক্লাসরুম আছে এখানে দেওয়া আছে তো ওইখানে যা যা লাস্ট ক্লাস পর্যন্ত দেওয়া আছে সবগুলা ভালো মতো দেখে আসবেন এবং ওর ভেতর থেকে আপনাদের সব কোশ্চেন হবে কোশ্চেন পড়বেন পড়ে বুঝবেন একদম ইজি পরীক্ষা কঠিন তেমন কিছু নাই ইজি মানে একটু স্যার ফাইনালেও কি আমাদের এভাবে রিটার্ন হবে ফাইনালে রিটার্ন হবে কিন্তু ফাইনালে হচ্ছে কিছু মার্কস মানে ল্যাবে আপনাদের মার্কস আছে মানে ডিরেক্ট 40 মার্কের রিটার্ন হবে ঠিক আছে 40 মার্কের রিটার্ন হবে না কারণ এখানে আপনাকে প্রজেক্ট বানাতে হবে তো ওইখানে কিছু মার্ক আছে 20 মার্কের মতো ওখানে আছে সো ল্যাবে ওটা ফাইনালে মনে হয় 20 মার্কের পরীক্ষা হবে আর 20 মার্কের হচ্ছে প্রজেক্ট হবে এরকম চিন্তা ভাবনা করা আছে তো আপনাদের হচ্ছে তাইলে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি কি পড়িয়েছিলাম মনে আছে সবার কিছু ফার্স্টের দিন আমরা বানিয়েছিলাম হচ্ছে কিভাবে HTML CSS আচ্ছা আমি একটা একটা করে ওপেন করে আসলে দেখাই আপনারা তাহলে বেটার হয় এটা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমরা কি দেখিয়েছিলাম এখানে এটা দেখা যাচ্ছে যে আমরা বেসিক HTML নিয়ে দেখাশোনা করছিলাম যে আমরা হেডিং কিভাবে লিখব প্যারাগ্রাফ কিভাবে লিখব প্যারাগ্রাফ কিভাবে কালার চেঞ্জ করব কিসের টেক্সটের কালার তারপর হচ্ছে কিভাবে বোল্ড করে দিব তারপর কিভাবে মার্ক করব আন্ডারলাইন করব দেন হচ্ছে লিংক অ্যাড করব ইটালিক করব দেন হচ্ছে আমরা লিংক কিভাবে অ্যাড করব এখানে হচ্ছে এইখানে ইমেজ এটা হচ্ছে ইমেজ অ্যাড করা এখানে হচ্ছে কিভাবে ইমেজ অ্যাড করব এখানে হচ্ছে কিভাবে লিংক অ্যাড করব আর এইখানে হচ্ছে ইমেজে কিভাবে লিংক অ্যাড করব আমি কিন্তু বলতে সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন এইগুলা কিন্তু প্রতিটাই ইম্পর্টেন্ট আসলে সো হেডিং গেল প্যারাগ্রাফ গেল টেক্সট কালার চেঞ্জ করা হলো টেক্সট বোল্ড টেক্সটের বিভিন্ন স্টাইলিং বোল্ড করা তারপর হাইলাইট করা আন্ডারলাইন করা ইটালিক করা ইমেজ অ্যাড করার পর লিংক অ্যাড করা ইমেজের সাথে লিংক অ্যাড করা দেন হচ্ছে লিস্ট হচ্ছে গিয়ে দুই ধরনের লিস্ট দেখানো আছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট আপনার 1 2 3 4 বা রোমানের যে 1 2 3 4 এগুলা ABCD এই টাইপের থাকতে পারে অথবা আনঅর্ডার লিস্টে ডট চিহ্ন দিয়ে জিনিসগুলো লেখা থাকতে পারে আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের একটা টেবিল তৈরি করা হয়েছিল টেবিলে হচ্ছে আমাদের 3টা কলাম ছিল 2টা রো ছিল এরকম একটা টেবিল সো দিস ইজ ইট এটা হচ্ছে বেসিক HTML এর আপনাদের ফার্স্ট ক্লাস এবং এইটুকুই আমরা করেছিলাম এবং এইটুক মোটামুটি আপনাদের
যে কোনো ওয়েবসাইটে গেলে আপনি যদি বেসিক দেখতে চান তো এরা এইটুকু দেখায় আসলে। আচ্ছা, তারপরের ক্লাসে আমরা কি করেছিলাম, তারপরের ক্লাসে যদি দেখি, তারপরের ক্লাসে আমরা এইটা ডিজাইন করেছিলাম, মনে আছে? এই কিরকম একটা ফর্ম ডিজাইন করেছিলাম এবং ফর্মে আমাদের নাম, ইমেল, এজ, এটা লেখার জায়গা আছে। এখানে হচ্ছে ড্রপ ডাউন বার আছে, এখানে হচ্ছে ড্রপ ডাউন করা যায়। নেক্সট হচ্ছে আমাদের এখানে এটা কি চেক বক্স না রেডিও বক্স? চেক বক্স। রেডিও কাকে বলে? যেটা গোল থাকে এবং একটা ক্লিক করলে আর কোনোটা ক্লিক করা যায় না, সেটা হচ্ছে রেডিও। যেটা রাইট গুগল ফর্মে যেটা থাকে, একটা টাইম একটা ক্লিক করতে হবে, ইয়েস অথবা নো, ঠিক আছে? ওটা হচ্ছে রেডিও বক্স, এটা হচ্ছে চেক বক্স। এরপরে হচ্ছে অ্যাডিশনাল কমেন্টের জন্য একটা টেক্সট ফিল্ড বলে এটাকে, একটা টেক্সট ফিল্ড বানানো আছে। লাস্টে একটা বাটন দেওয়া আছে, যে বাটনটার উপর হোভার করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে তো এইটা দিয়ে আপনারা মোটামুটি একটা লগইন পেজ বা রেজিস্টার পেজ এগুলো আপনারা বানায় ফেলতে পারবেন। এই উদ্দেশ্য নিয়ে এটা বানানো ছিল। স্যার ওটার নাম কি বলেন স্যার? টাইপ অফ ফিডব্যাক, এটা ড্রপ ডাউন, ড্রপ ডাউন মেনু বলে। আচ্ছা, এটা হলো ড্রপ ডাউন। আর এটা কি আমরা ইয়াতে করতে পারবো না স্যার? বুস্টার, হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপে করতে পারবেন। বুটস্ট্র্যাপে টেক্সট ফিল্ড আছে, ওগুলো ডিজাইন করতে পারবেন। এটা বুটস্ট্র্যাপে এইভাবে করা যায়। বুটস্ট্র্যাপে আসলে বেশি কিছু চেঞ্জ নাই, এখানে যা যা আছে সেইগুলোই লিখতে হয়। জাস্ট আপনি বুটস্ট্র্যাপে এক্সট্রা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই টেক্সট ফিল্ডগুলোর কালার চেঞ্জ করতে পারেন। আর হচ্ছে এগুলো বড় ছোট করার জন্য যে PD3 মার্জিন 2, এটা হচ্ছে ক্লাসের ভিতরে লিখে দিলেই সাইজগুলো ছোট বড় হবে। এখানে পুরা কোডটাই আসলে HTML কিছু, সরি CSS তেমন কিছু নাই, পুরাটা আসলে HTML ই, হালকা পাতলা CSS আছে। এখানে CSS এর বেশি কাজ নেই, এজন্য বুটস্ট্র্যাপ দিয়ে আসলে খুব একটা লাভ হবে না আসলে, মানে আননেসেসারি, বাট ইউ ক্যান ইউজ, অবশ্যই সব জায়গায় ইউজ করতে পারবেন। তারপরের লেকচারে ছিল হচ্ছে হোম পেজ, একটা হোম পেজ ডিজাইন করছিলাম আমরা CSS আর HTML CSS দিয়ে, এবং হোম পেজটা দেখতে হচ্ছে এরকম ছিল, যেখানে হচ্ছে আমরা একটা উপরে একটা ন্যাভ বারের মতো ছিল, ন্যাভ বারের সাথে হচ্ছে আমাদের এই তিনটা জিনিস লাগানো ছিল। এই যে কাজটা করেছিলাম এটা কি ইউজ করে করেছিলাম মনে আছে? যে এক সাইডে একটা জিনিস আর এক সাইডে আরেকটা জিনিস, জাস্টিফাই করার আগে কি করা লাগে? ডিসপ্লে কি করা লাগে? আচ্ছা, রাইট। সো ফার্স্টে আমাদের এই কাজটা করার আগে ডিসপ্লে ফ্লেক্স করা লাগে। ফ্লেক্স মানে হচ্ছে ডিসপ্লেটাকে ভেঙে ফেলা, ঠিক আছে? ভেঙে আমি আমার মতো করে সাজাবো। ফ্লেক্স মানে ডিসপ্লেটাকে ভেঙে ফেলা। সো আমি ডিসপ্লেটাকে প্রথমে ভেঙে ফেলছি, ফেলে কিছু জিনিস বামে কিছু জিনিস ডানে, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড। জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড মানে হচ্ছে মাঝখানে একটা স্পেস থাকবে এবং দুই সাইড থেকেও একটা স্পেস থাকবে। এটা দেখেন দুই সাইড থেকেও কিন্তু স্পেস আছে, মাঝখানেও একটা স্পেস আছে। সো এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড। দেন এই যে এই তিনটা জিনিস কিন্তু লিস্ট আকারে ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। এই লিস্টগুলোকেও কিন্তু আমাদের ডিসপ্লে ফ্লেক্স করে। এই লিস্টগুলো, ওই যে এই তিনটা সার্ভিস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই তিনটা লিস্ট আকারে ছিল, এগুলাকেও ডিসপ্লে ফ্লেক্স করে আমরা রো ওয়াইজ ফ্লেক্স করে দিয়েছিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এটা কিছু না, একটা ছবি লাগানো এবং ছবির ওপরে আর একটা প্যারাগ্রাফ লেখা। ছবির উপরে আমরা প্যারাগ্রাফ লিখেছিলাম, এটা হচ্ছে CSS দিয়ে করেছিলাম। আর এইগুলা হচ্ছে জাস্ট আলাদা আলাদা ডিভিশন, যেখানে আমরা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট লিখছি, আর কিছুই না। এগুলো হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট এবং এক একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে।
যদিও এটা খুব মিনিমালিস্টিক ডিজাইন বাট ইট ওয়ার্কস, মানে এটা মোটামুটি চলে আর কি, মানে মডার্ন ডিজাইনের সাথে মোটামুটি আপনি এটা অ্যালাইন করতে পারবেন। এটা হলো আমাদের লেকচার 4। লেকচার 5 এ আসি। লেকচার 5 এ আমরা একটা পোর্টফোলিও দেখার চেষ্টা করেছিলাম যে একটা পোর্টফোলিও কিভাবে বানানো যায়। এখানে হচ্ছে উপরে হোম, এডুকেশন, এক্সপিরিয়েন্স, কন্ট্যাক্ট, এই চারটা আছে। সো এইগুলাতে ক্লিক করলে কিছু হচ্ছে না, কারণ জাভাস্ক্রিপ্ট লিংক করা নেই। জাভাস্ক্রিপ্ট লিংক করা থাকলে এগুলোতে ক্লিক করলে কিছু না কিছু হতো। সো এখানে হচ্ছে প্রথমে দেওয়া আছে এইটা বুটস্ট্র্যাপ ইউজ করে করা পুরোটাই, এই ন্যাভ বারটা বুটস্ট্র্যাপ ইউজ করে করা, এটাও বুটস্ট্র্যাপ ইউজ করে করা, এই টেবিলটা বুটস্ট্র্যাপ ইউজ করে বানানো। এই বুটস্ট্র্যাপের কমান্ডগুলো আপনারা একটু দেখে আসবেন, আপনাদের খুব কঠিন কিছু দেওয়া হবে বুটস্ট্র্যাপ থেকে, কারণ এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা আসলে বিল্ট ইন মানে থাকে আর কি, আপনাদের এটা মনে রাখা লাগে। এমন কিছু কোশ্চেন আসবে যেটা অলরেডি আপনারা ছোট ছোট অলরেডি করছেন বা এখানে আছে, খুব কঠিন কিছু বুটস্ট্র্যাপ দিয়ে আসবে না, বা কমপ্লেক্স কিছু যে বুটস্ট্র্যাপ দিয়ে একটা কার্ড বানানো। বুটস্ট্র্যাপের কার্ডের কোড কিন্তু অনেক বড়, প্রায় 20 লাইনের মতো কোড আছে, এবং ওইখানে আপনার অনেকগুলা ক্লাস ইউজ করা আছে এট এ টাইম, ওরকম কিছু থাকবে না। ঠিক আছে, আপনাদের এমন কিছু থাকবে যেটা আপনারা দেখে জাস্ট টাইপ করলে হয়ে, মানে জাস্ট একটা দুটা লাইনের কোড লেখা লাগতে পারে এরকম। আচ্ছা, থিওরি থিওরিটা হবে খাতায় লিখতে হবে। হ্যাঁ, সবই খাতায় লিখতে হবে, HTML CSS শুধু বুটস্ট্র্যাপ না, সবই খাতায় লিখতে হবে। কিন্তু খাতায় তো এক্সপ্লেইন সাইন্টিফিক এক্সপ্লেইন এখন জীবনে সবসময় সবাই আসে স্যার, ওই বুস্টার লিংক করার জন্য যে লিংকটা স্যার, ওটাও তো অনেক। না, ওই লিংক ওগুলা আসবে না, আমি তো ওটাই বললাম, যেগুলা আপনারা কপি করে পেস্ট করেন না, ওই সব জিনিস কিছু আসবে না। আপনাদের ছোট ছোট জিনিস আসবে, ধরেন ক্লাসের নাম কি দিলে সেন্টার হবে টেক্সটগুলো। স্যার আপনি আমাকে দুই একটা কোশ্চেন দেখায় দেন যে এভাবে উত্তরগুলো লিখতে। হ্যাঁ, আমি ওই যে কোশ্চেন কিন্তু মুখে মুখে বলে দিচ্ছি, যে ধরেন যে আপনাদের প্রথমে তো HTML থেকে পুরোটা ভালো করে পড়বেন, এর আগে যে কয়টা দেখাইলাম এগুলো ভালো করে পড়বেন। লাস্ট ক্লাসে ছিল হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপে কি আসতে পারে, কি টাইপের কোশ্চেন বুটস্ট্র্যাপে আসতে পারে হচ্ছে আপনার, এর আগের গুলা থেকে কি আসতে পারে এটা একটু বলি। আগের গুলা থেকে আসতে পারে হচ্ছে আপনার একটা পেজের ডিজাইন দেওয়া থাকবে, ওটা আপনি HTML আর CSS ইউজ করে বানানোর চেষ্টা করবেন খাতায়, এবং সেটা অনেক বড় থাকবে না, ওইটা হচ্ছে আপনারা খাতায় যদি দেখেন হাফ পেজের মধ্যে হয়ে যায়, এরকম কোড দেওয়া আছে, খুবই ছোট কোড, মানে আপনি দেখলেই বুঝবেন যে কি করতে হবে। এইগুলোর মধ্যে থেকে, এর বাইরে কিছু নাই, যা করছেন এগুলোর মধ্যে, এগুলো যদি মুখস্থ করে আসেন তাও পারবেন। স্যার আমার মাথায় কিছু বুঝি না, আমি মুখস্থ করবো, মুখস্থ করলে অ্যান্সার করতে হবে, এরকম সহজ আসবে। আর হচ্ছে বুটস্ট্র্যাপে কি, বুটস্ট্র্যাপে কিছু কিছু জিনিস যেরকম হচ্ছে যে টেক্সট কিভাবে মিডিলে আসে, কালার কিভাবে চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করে বুটস্ট্র্যাপ দিয়ে। তারপর ধরেন আমি মার্জিন অ্যাড করলে কি লিখতে হয়, প্যাডিং অ্যাড করলে কি লিখতে হয়, এটা কি স্যার একটা পেজ দেওয়া থাকবে, সেটা আমরা কিন্তু ভেঙে ভেঙে লিখবো, কিছুই লেখা লাগবে না। আপনাকে যা জিজ্ঞাসা করবে, যে কিওয়ার্ডগুলো দিতে যা জিজ্ঞাসা করা হবে এরকম কোশ্চেন, যে এই যে এইখানে এটা কালার নীল হইলো কেন, কিভাবে নীল করবে, মানে কোড লেখা লাগবে না, ক্লাসের নাম কি দিলে নীল হবে, ক্লাসের নাম কি দিলে প্যাডিং হবে, ক্লাসের নাম কি দিলে মার্জিন হবে। জাস্ট আপনি ক্লাসের নামটা লিখবেন, আর আগে পরে HTML বুটস্ট্র্যাপ CSS কিচ্ছু লেখা লাগবে না, ঠিক আছে, জাস্ট ক্লাসের নামটা লিখবেন আর কিছু না। সো কঠিন আসলে তেমন কিছু নাই, একটু পড়ে আসলে পারবেন। আমরা জানি যে আসলে আমাদের কোড লেখা অভ্যাস না কম্পিউটার ছাড়া, আমরা এই জন্য এইভাবেই দেওয়া আছে যেন আপনারা কম্পিউটার ছাড়া লিখতে পারেন, মানে কমন সেন্স দিয়ে লিখতে পারেন, যেটুকু মনে আছে। বাসায় আসলে অ্যাকচুয়ালি একটু প্র্যাকটিস করা লাগবে, তাহলে আমি নিজেও লিখতে পারি, আমার একটু প্র্যাকটিস করে তারপর লেখা লাগে, তাহলে লিখতে ভুল করি। তো আপনারা ওই প্র্যাকটিসটা করবেন, একটু আগের দিন রাতে জাস্ট দেখে দেখে একটা কোড হয়তো লিখলেন, আপনার জন্য। আচ্ছা, গেল
এখন দিস ইজ আ ল্যাব ওরিয়েন্টেড থিওরি ক্লাস, সো আমি মিডে পর্যন্ত যে পর্যন্ত আসছে ওই পর্যন্ত আটকে থাকলে আমার হবে না, আমার আরো আগে হবে সামনে, না হলে হচ্ছে আমি ফাইনালি আপনাদের শেষ করতে পারবো না। কিন্তু কোশ্চেন আসবে পোস্টার করতে কোশ্চেনে আসবে আগে গত দিনের ক্লাস পর্যন্ত, গত দিন কয় তারিখ ছিল? 21 তারিখ সম্ভবত। 21 তারিখের ক্লাস পর্যন্ত যা পড়ানো হয়েছে এইটুকু মিডের সিলেবাস, এর বাইরে কিছু আসবে না। আজকে থেকে যেটা পড়াবো এটা হচ্ছে ফাইনাল। ওকে, আচ্ছা, সো প্রথমে আমরা যে জিনিসটা একটু দেখবো সেটা হচ্ছে গ্রিড। স্যার আমরা বুস্টার ভার্সন 5.3 ফলো করব নাকি 5? আপনি 4.3 ও ফলো করতে পারেন, একই সব সেম, জাস্ট 5 এ এক্সট্রা কিছু জিনিস আছে যে কম্পোনেন্টসে নিচের দিকে দেখবেন 2-3টা জিনিস বেশি আছে, এছাড়া আর কিছু না। এমন মানে আহামরি কোনো চেঞ্জ ওরা আনে না, ওরা হচ্ছে গিয়া খুব ছোটখাটো, যেমন বাটন আগের মাথাটা একটু গোল কম ছিল, একটু গোল বাড়ায় গেছে এই। এখনো যারা হচ্ছে আগের কোডার তারা এই বুস্টার 4 ইউজ করে, আমি 5 ইউজ খুব কম করতে দেখি, কারণ ওই যারা আছে অলরেডি ডেভেলপার, কারণ আমাদের বড় ভাইরা যারা তারা 4 ইউজ করে, কারণ ওটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, ওরা 5 এখনো ইউজ করে। আজকে হচ্ছে আমরা গ্রিড দেখব, গ্রিড দেখার পরে আমরা হচ্ছে ইয়েতে যাব, জাভাস্ক্রিপ্টটা মোটামুটি একটু দেখব, জাভাস্ক্রিপ্টের কিছু প্রজেক্ট দেখব, দেখি পারি কিনা। সো গ্রিড জিনিসটা আসলে কি, আমরা এটা নিয়ে একটু কথা বলি ফার্স্টে। গ্রিড হচ্ছে সিএসএস এর একটা কম্পোনেন্ট। গ্রিড যদি আপনি গ্রিড মানে হচ্ছে ছক, বাংলায় বলে ছক, ইংলিশে বলে গ্রিড। সো গ্রিড হচ্ছে সিএসএস এর একটা কম্পোনেন্ট যেটা আসলে ছক তৈরি করার কাজে ব্যবহার করা হয়। আপনি আপনার ডিসপ্লেকে এরকম বিভিন্ন ছকে ভাগ করে ফেলতে পারেন, এবং এই ছকে ভাগ করে ফেলার সুবিধা কি আর অসুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি যদি আপনার বাসায় তাক বানায় রাখেন বইগুলাকে, তাহলে একরকম দেখা যাবে। যদি তাক না বানায় একটা টেবিলের উপর সব এরকম রেখে রোল করে, তাইলে একরকম দেখা যাবে। সো ইটস অল অ্যাবাউট ভিজুয়ালাইজেশন, যে আপনি কেমন ভাবে জিনিসগুলো সাজায় রাখতে চান। আপনি যদি চান যে আমার ওয়েবসাইটে এই 4টা গ্রিড নিয়ে হবে হচ্ছে, ধরেন একটা ইমেজ, এখানে একটা ইমেজ হবে, আর এইখানে একটা গ্রিড নিয়ে হবে হচ্ছে একটা অ্যাড হবে, এখানে একটা অ্যাড দিবে, এইখানে গ্রিড নিয়ে হবে হচ্ছে একটা সার্চ বার। সো আপনি চাইলে আপনার ডিসপ্লেটাকে ভেঙে ভেঙে এরকম বিভিন্ন গ্রিডে ভাগ করে আপনি হচ্ছে ওই এক একটা ভাগে এক একটা জিনিস রেখে দিতে পারেন। মানে এমন না যে একটা গ্রিড নিয়ে আপনি একটা জিনিস রাখবেন, জিনিসটা এমন না। আপনি চাইলে ঠিক করে দিতে পারেন যে আমি এই 4টা গ্রিড নিয়ে একটা জিনিস রাখবো, যেরকম এখানে 4টা গ্রিড নিয়ে আমি রাখছি হচ্ছে ইমেজ, বুঝা গেছে? এরকম 4টা গ্রিড নিয়ে একটা জিনিস রাখবো, এরকম আপনি চাইলে ঠিক করতে পারেন। তো mozilla.org, developer.mozilla.org, এটা হচ্ছে HTML, CSS এবং JavaScript এর সবচেয়ে বড় আপনার, আপনারা চাইলে এটা বুকমার্ক করে রাখতে পারেন যে Mozilla developer.mozilla, এটা হচ্ছে সবচেয়ে বড় কন্টেন্টের পেজ। মানে এমন কিছু নাই যেটা এইখানে নাই, এবং এত সুন্দর ডকুমেন্টেশন করা আছে। আপনি যে কোনো কিছু আজীবনে কোথাও যে কোনো কিছু যদি জানা লাগে, ইউ ক্যান ডু ইট ফ্রম হিয়ার। ঠিক আছে, আপনি বলতে পারেন স্যার WC স্কুল ভালো, ইয়েস WC স্কুল গুড ফর বেসিক্স। আপনি বেসিক পর্যন্ত খুব ভালো বুঝতে পারবেন। যারা একদম নোভিস বা নতুন আর কি, তারা WC স্কুল ভালো।
কিন্তু একদম যদি ইন ডেপথ লেখাপড়া করতে চান যে আমার এই বিষয়টা একদম আগাটু গোড়া জানা দরকার HTML CSS বা জাভাস্ক্রিপ্ট এর, তাহলে আপনারা হচ্ছে এই যে MDM ওয়েব ডক বা এই যে developer.mozilla.org এইখানে ওয়েব সেকশনে আপনাদের আছে, আপনি কিছু সার্চ দিলেই হবে। আপনি যদি গুগল করেন যে CSS Mozilla, CSS Mozilla ডেভেলপার, সো এই যে দেখেন চলে আসবে। CSS Mozilla ডেভেলপার যদি দেন তাহলে চলে আসবে, ঠিক আছে। আপনি জাস্ট যেটাই সার্চ দিবেন তার শেষে Mozilla ডেভেলপার লিখলেই আপনার চলে আসবে। আচ্ছা, সো এইখানে দেখেন নিচে গ্রিড আছে, আচ্ছা, সো এইখানে একটা আছে বেসিক কনসেপ্টস অফ গ্রিড লেআউট, এটা গ্রিডের ভেতরে আছে। বেসিক কনসেপ্টস অফ গ্রিড লেআউটে এখানে আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি যে গ্রিডটা আসলে কি। সো গ্রিড হচ্ছে, আপনারা দেখেন এইখানে যে কোডটা দেওয়া আছে এই কোডটা একটু খেয়াল করেন। এখানে একটা ডিভ আছে, একটা ডিভিশন আছে, ঠিক আছে। এই ডিভের মধ্যে আবার 5টা ডিভ আছে, একটা ডিভ আছে, একটা ডিভের ভিতরে 5টা ডিভ আছে এবং ডিভের নাম দেওয়া আছে 1 2 3 4 5। এই ডিভের ক্লাসের নাম হচ্ছে র্যাপার, ক্লাসের নাম আপনি কি দেন ইট ডাজন্ট ম্যাটার। মেইন জিনিস হচ্ছে একটা ডিভের মধ্যে 5টা আরো ডিভ আছে। সো আপনি যদি মাদার যে ডিভ, একটা ডিভের ভেতরে তো 5টা ডিভ, তাই না? এটার যে মাদার ডিভের নাম যদি দেন ডিসপ্লে গ্রিড, তাহলে এই একটা ডিভের ভেতরে প্রতিটা ডিভ আলাদা আলাদা জায়গা দখল করে নিচে 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 বসে যাবে, ঠিক আছে। আলাদা জায়গা দখল করে নিচে নিচে বসে যাবে। এরপর দেখেন এখানে হচ্ছে ডিভের এই যে গ্রিডগুলা বানিয়েছিলাম আমরা, নিচে নিচে বসে দিয়েছিলাম, ওইগুলা একটু আগে যদি খেয়াল করেন সবগুলো হচ্ছে সমান জায়গা নিয়ে বসছিল। দেখেন এইটা এই মাথা পর্যন্ত নিয়েছে, এইটাও এই মাথা পর্যন্ত, সবগুলা সমান জায়গা নিয়ে বসেছে। তো আমি চাচ্ছি যে ডিসপ্লেটাকে ভেঙে ফেলতে, মানে হচ্ছে সমান জায়গা না নিয়ে কিছু জায়গা, তারপরটা কিছু জায়গা, তারপরটা কিছু জায়গা, এইভাবে জায়গা নিতে। তো সেইটা নেওয়ার জন্য আমাদের একটা জিনিস লিখতে হচ্ছে, সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস। এইখানে কলামসের মধ্যে 200 পিক্সেল 200 পিক্সেল 200 পিক্সেল 3 বার দেওয়ার মানে হচ্ছে কলামটা 200 পিক্সেল করে 3 ভাগে
বিভক্ত হয়ে গেছে। আপনি নিচে তাকালে দেখতে পাবেন কলামটা কয় ভাগে বিভক্ত হয়েছে? 3 ভাগে। কলাম 3 ভাগে বিভক্ত হয়েছে। এই 3 ভাগে বিভক্ত হওয়ার জন্য এইখানে হচ্ছে 1 নাম্বার ডিপ, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তারপরে যেহেতু 3টা কলামে ভাগ হচ্ছে, তো 4 নাম্বার দেওয়ার একটু জায়গা নেই। 4 নাম্বারটা অটোমেটিক আপনার নিচে চলে আসবে। আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে 200 পিক্সেল করে দেওয়া আছে, ঠিক আছে? সো প্রথমে ডিপগুলো ছিল এইরকম, পুরো জায়গা দখল করতেছিল, ঠিক আছে? ডিসপ্লে পুরো জায়গাটা দখল করতেছিল। সো আমরা যখন গ্রিড কলাম 200 পিক্সেল 3 বার লিখলাম, এরকম 200 পিক্সেল 3 বার লিখলাম, কি হলো? এই ডিসপ্লেটা ভেঙে গেল। হ্যাঁ, এই ডিসপ্লেটা ভেঙে কলাম তৈরি হলো 200 পিক্সেল করে এক একটা কলাম। পিক্সেল করে এক একটা কলাম তৈরি হলো। এখন এখানে যেহেতু 5টা জিনিস আছে, প্রথম কলামে বসলে একটা ডিপ, পরের কলামে বসলে আরেকটা ডিপ, তারপরে বসলে আরেকটা ডিপ, আরেকটা ডিপ বসার জায়গা আছে না, অটোমেটিক সে নিচের কলামে চলে আসে। তারপর বসলে আরেকটা ডিপ। সো আমরা যদি এইভাবে বসাইতেই থাকি, তো এরকম করে অটোমেটিক বসে যাবে। সো জিনিসটা কি এইভাবে বসতেছে না এইভাবে বসতেছে? নিচে নিচে বসতেছে নাকি সিরিয়ালি বসে তারপর আবার নিচে আসে, আবার সিরিয়ালি বসে আবার নিচে আসে? সিরিয়ালি বসে আবার নিচে আসে। দেখেন 1 2 3, তারপরে হচ্ছে 4 আবার এখান থেকে শুরু হচ্ছে। সো সিরিয়ালি কলাম ওয়াইজ বসতে বসতে যাচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদের গ্রিড কলাম। তো আমরা যদি আরো 200 পিক্সেল এখানে দিতাম তাহলে কি হতো? এখানে আরো 200 পিক্সেল দিতাম, 4টা জায়গা আছে, এখানে আরেকটা কলাম তৈরি হবে, 4টা জায়গা। তখন এইখানে একটা না বসে ওই একটা এখানে চলে যেত, মানে 1 2 3 4, এখানে নিচে বসে বসতে হবে 5। সো মোটামুটি এইটা হচ্ছে 200 পিক্সেলটা কিভাবে বুঝলেন যে 200 পিক্সেল হবে? এটা বুঝি নেই, এটা জাস্ট আমার ইচ্ছাটাই দিছি। আপনি আপনার ইচ্ছাটাই দিতে পারেন। এইটা দেখেন, এটা কিন্তু 200 পিক্সেল দেওয়ার কারণে 100 পিক্সেল করে যদি দেই আমি, 3 বার দিলে 3টাই কলাম বসবে, 4 বার দিলে 4টা কলাম বসবে, 5 বার দিলে 5টা কলাম বসবে। হ্যাঁ, এইভাবে দেখেন। এইখানে 200 পিক্সেল দেওয়ার কারণে একটা ঘটনা ঘটছে, আপনি যদি খেয়াল করেন। এই যে 200 পিক্সেল মানে 200 পিক্সেল করে নিচ্ছে। আচ্ছা, যাই হোক, যদি আপনি কম দেন বেশি দেন ওইটারটাও এখানে দেখানো আছে, যে নিচে। এর পরের লাইনে যেটা করছে, এখানে 200 পিক্সেল বলে দেয়, লেখছে হচ্ছে 1 FR। FR মানে হচ্ছে ফ্র্যাকশনাল ইউনিট। 1 FR মানে হচ্ছে ফ্র্যাকশনাল ইউনিট। 1 FR মানে হচ্ছে একটা স্ক্রিনকে 1 FR 1 FR 1 FR 3টা 1 FR মানে হচ্ছে 3 ভাগে ভেঙে ফেলবে, ঠিক আছে? একটা স্ক্রিনকে 3 ভাগে ভেঙে ফেলবে। 3 ভাগে ভেঙে ফেললে একটা স্ক্রিন যদি 100% হয়, তাহলে এক ভাগে কত পার্সেন্ট হবে? 33.33%। সো এই 1 FR এর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। মানে আপনার স্ক্রিন যদি এত বড় হয়, ও এত বড়কে 100% ধরে 33.33 যতটুকু পিক্সেল হয় ততটুকু পিক্সেল কলাম আকারে ভেঙে ফেলবে। কথা কি বোঝা গেছে? মানে এটা এমন না যে 1 FR এর আগের দিন দেখাচ্ছিলাম RAM, 1 RAM বুটস্ট্র্যাপে 1 RAM মানে হচ্ছে 16 পিক্সেল। এখানে বলাই ছিল 1 RAM মানে 16 পিক্সেল। এইখানে এই FR এর কোনো পিক্সেলের কোনো ভ্যালু নেই। মানে এটা হচ্ছে আপনার ডিসপ্লে যদি 100 পিক্সেলের হয়, ও 33.33 পিক্সেল করে কেটে ফেলবে। আপনার ডিসপ্লে যদি 500 পিক্সেল হয়, তাহলে 500 কে 3 দিয়ে ভাগ দিলে যত আসে সেই অনুযায়ী কেটে ফেলবে। খালি 3 বার না, আর 4 বার দিলে 4 ভাগে, 5 বার দিলে 4 বার দিলে 4 ভাগে, 5 বার দিলে 5 ভাগে কাটবে। এবং এটা অটোমেটিক্যালি আপনার ডিসপ্লে যত বড় সেই অনুযায়ী কেটে ফেলবে, সেই অনুযায়ী সেই পার্সেন্টেজে ভাগ করে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ 200 পিক্সেল দিলে কি হয়? 200 পিক্সেল দিলে 200 পিক্সেল দেখা গেল আপনার ডিসপ্লে হচ্ছে গিয়ে 800 পিক্সেলের।
সো আপনি 3 বার 200 পিক্সেল লিখছেন না, তাহলে 600 পিক্সেল ইউজ হইলো, বাকি তো 200 পিক্সেল থেকেই গেল ফাঁকা, ওই 200 পিক্সেলের কোনো ইউজ নেই, ওটা গ্রিডের বাইরে, আউট অফ গ্রিড। এই জন্য এফআর নর্মালি ইউজ করা হয়। সো এইটা হচ্ছে ইকুয়াল সাইজের জন্য আমরা দিয়েছিলাম 1FR 1FR 1FR। আমরা যদি ইনইকুয়াল সাইজের জন্য দিই, দেখেন প্রথম কলামে কত এফআর দেওয়া আছে, প্রথম কলামে দেওয়া আছে 2FR, পরেরটা 1FR 1FR, মানে পুরো ডিসপ্লে অর্ধেক একজন নিচ্ছে আর বাকি দুইটা অংশ দুইজন নিচ্ছে। এটা দেখে আপনারা বুঝতে পারছেন আসলে এখানে কঠিন কিছু নাই, এরকম ভাবে আপনারা চাইলে ভাগ করতে পারেন। সো এইখানে আবার বলে দিছে যে আপনি সবসময় এফআর যদি একটা ইউজ করেন বাকিগুলোতেও এফআর ইউজ করতে হবে এমন না, এখানে বলে দিছে যে 500 পিক্সেল ফিক্স। কোনটা ফিক্স? প্রথম কলাম, প্রথম কলামের জায়গা 500 পিক্সেল ফিক্স, পরের কলামগুলোর জায়গা হচ্ছে 2 3 4 5, এগুলোর জায়গা হচ্ছে 1FR এবং 2FR। 500 পিক্সেল ফিক্স হওয়ার পরে যেটুক জায়গা আছে ওইটুক জায়গাকে 1 এবং 2 অংশে এরা ভাগ করে ফেলছে। আপনি যদি একটু দেখেন, এই যে দেখেন এইটুক তো ফিক্সড, 1 আর 4 তো ফিক্সড, আর বাকি যে জায়গাটা আছে ওই জায়গাটাকে 100% ধরছে, 100% ধরে ওইটার 33% দিছে একজনকে, আর বাকি 66% দিছে ওই 3 কে লাস্টের দিকে। তো এই জন্য আপনি আপনার মতো সাইজের গ্রিড আপনি চাইলে বানাইতে পারেন। এই যে দেখেন এখানে গ্রিড তিনবার 1FR না লিখে আরেকভাবে লেখা যায়। এখানে যদি আপনি 3,1FR লেখেন তার মানে বুঝাবে 3 বার 1FR। আর রো গুলা হচ্ছে 200 পিক্সেল সাইজের, রো মানে হচ্ছে লম্বা হবে 200 পিক্সেল। আগে তো আমরা রো বলে দিচ্ছিলাম না, দিচ্ছিলাম, এখন হচ্ছে আমরা রোটা বলে দিচ্ছি যে রো হচ্ছে 200 পিক্সেল। আগে টেমপ্লেট এই কলাম সিলের অটো রো নিলাম কেন? কোনটা অটো? ও অটো রো মানে হচ্ছে 200 পিক্সেল করে অটোমেটিক নিচে নিচে, মানে যে এই রো শেষ হবে অটোমেটিক নিচের রোতে ঢুকে যাবে, শেষ হবে অটোমেটিক নিচের রোতে ঢুকে যাবে, এটা হচ্ছে অটো রো। আচ্ছা, এইটাও চাইলে আপনারা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম করতে পারেন। এই যে দেখেন এই রোটা মডিফাই করছে, কিভাবে করছে? 100 পিক্সেল দিছে, মিন ম্যাক্স 100 পিক্সেল আর অটো। গ্রিডে চাইলে আপনারা লাইন ইউজ করতে পারেন, যদি লাইন ইউজ করতে চান এই যে লাইন ইউজের কোড এখানে দেওয়া আছে। এই যে 100 পিক্সেল ডট বক্স 1, বক্স 1 হচ্ছে কলাম স্টার্ট 1, কলাম এন্ড হচ্ছে 4। এই দেখেন আপনি ধরেন গ্রিড বানাইছেন, প্রথমে গ্রিড বানাইছেন হচ্ছে প্রথমে একটা গ্রিড বানাইছেন, ওটাকে 3টা কলামে ভাগ করছেন 3 1FR, ঠিক আছে, এবং রো গুলা কত করে রাখছেন? 100 পিক্সেল। এরপর আপনার মনে হইল যে আমি একটা বক্সের সাইজ অনেক বড় করব, কিভাবে করব? এখানে দেখেন গ্রিড কলাম স্টার্ট কত দেওয়া? বক্স 1, মানে প্রথম যে ডিফটা আছে, প্রথম যে ডিফ, প্রথম ডিফকে শুরু করছে হচ্ছে 1 থেকে এবং শেষ করছে হচ্ছে 4 এ গিয়ে। দেখেন ডিফ গ্রিড কলাম এন্ড, গ্রিড কলাম স্টার্ট মানে হচ্ছে 1 নাম্বার কলাম থেকে 4 নাম্বার কলাম পর্যন্ত পুরো জায়গাটা দখল করে নেবে কে? 1 নাম্বার ডিফ। 1 নাম্বার ডিফটা 1 থেকে 4, এই যে এই ডিসপ্লেটা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন আমরা প্রথমে বানাইছিলাম হচ্ছে এই সাইজের সবগুলো 3 4 5 এই সাইজের বানাইছিলাম, তারপর চিন্তা করলাম যে 1 নাম্বারটা আসলে এত ছোট সাইজ দিলে হবে না, তাহলে জায়গা বড় করতে হবে। কত বড় করতে হবে? 1 নাম্বার গ্রিড থেকে 4 নাম্বার গ্রিড পর্যন্ত
আমাকে পুরো জায়গাটা দখল করতে হবে। সো পুরো জায়গাটা দখল করছে এবং 1 নাম্বার থেকে 2 নাম্বার পর্যন্ত পুরো রোটা দখল করতে হবে। সো করলাম, এইটার কোডটাই এখানে দেওয়া আছে, গ্রিড স্টার্ট এন্ড গ্রিড এন্ড, এইটা লিখে 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত স্যার রো। আচ্ছা এটা হচ্ছে 3 নাম্বার পর্যন্ত, রাইট। হ্যাঁ রো হচ্ছে 3 নাম্বার পর্যন্ত। 4 নাম্বার পর্যন্ত দিলে তো আর বক্স 2 এগুলার আসতো না। আসতো চলে যেত। এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমরা কলাম বানাইছি কয়টা? 3টা না 4টা? 4টা 5টা 5টা না, কলাম কয়টা বানাইছি? কলাম কলাম আছে 3টা। ওখানে লেখছে স্টার্ট এট এন্ড কত? 4 লেখছে। 4 কই থেকে আসছে? 1 থেকে। সো আপনার যে পর্যন্ত চান তার চেয়ে 1 বেশি দিতে হবে। মানে অ্যাকচুয়ালি 4 মানে বুঝাইছে হচ্ছে, এখানে আমি এটা একটু গ্রিড আসলে একটু বুঝতে একটু ঝামেলা লাগতে পারে, বাট আস্তে আস্তে বুঝে যাবে, ঠিক আছে? एग्जांपल দেখতে হবে। সো এই যে দেখেন এখানে হচ্ছে ধরেন আমরা এই 3টা কলাম আছে, এইটা হচ্ছে কার শুরু? 1 নাম্বার গ্রিডের শুরু, 1 নাম্বার কলামের শুরু এইটা। এইটা তাহলে কার শুরু? 2 নাম্বার কলামের শুরু। এটা কার শুরু? 3 নাম্বার। এটা কার শুরু? 4 নাম্বার। যদিও 4 নাই কিন্তু এটা শুরু হিসাব করলে 4 নাম্বার কলামের শুরু। সিমিলারলি এইটা কার শুরু? 1 নাম্বার রোয়ের শুরু, এটা 2 নাম্বার রোয়ের শুরু, এটা 3 নাম্বার রোয়ের শুরু। সো আপনি এইখান থেকে এইটুক জায়গা যদি দখল করতে চান তাহলে 1 থেকে 3 লিখতে হবে। এইখান থেকে এইটুক জায়গা দখল করতে চাইলে 1 থেকে 4 লিখতে হবে। টোটাল লাইন গুনতে হবে স্যার আমাদের। টোটাল লাইন অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাইন গুনলে আরো ইজি হয়। উনি একটা ভালো কথা বলছে যে আমরা যদি লাইন হিসাব করি 1 2 3 4, তাহলে আমরা 1 নাম্বার লাইন থেকে 4 নাম্বার লাইন পর্যন্ত জায়গা পুরোটা নিয়ে নেব। তখন আপনি 1 এবং 4 দিলে 1 থেকে 4 পর্যন্ত পুরো জায়গাটা দখল করে নেবেন। 1 বেশি নিতে হবে, যে কয়টা কলাম তার চেয়ে 1 বেশি নিতে হবে। এটাও মনে রাখতে পারেন, অথবা মনে রাখতে পারেন প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত, তাহলে শেষ নাম্বার লাইন গুনলে 4ই আসবে, সেই দুটোই গুণ। সো এই একই জিনিস। সো গ্রিড হচ্ছে এতক্ষণ যেটুক শিখলেন আসলে এইটুকুই মোটামুটি আপনারা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনাদের এনাফ। কারণ গ্রিডে এর চেয়ে বেশি কাজ নেই। কাজ হচ্ছে যে আপনি কতটুকু জায়গা দখল করবেন, জায়গা দখল করে ওই জায়গার ভিতরে আপনি কি বসান, ওই ডিপের মধ্যে আপনি যে একটা ছবি বসান, ওই ছবিটা ওই 1 নম্বরের জায়গাটুকু দখল করবে, এর বাইরে যাবে না। বেশিরভাগ গ্রিড দেখা যায় স্যার আমাদের ওই যে হিউম্যান কিনা এর পড়াশোনা। হ্যাঁ, গ্রিডে গ্রিড জেনারেলি ইউজ হয় হচ্ছে আপনার ইউটিউবে ইউজ হয়। তারপরে হচ্ছে ওই যে উনি একটা কথা বললো যে আর উই রোবট, ওই যে একটা চেক বক্স আছে না, আপনারা হচ্ছে টিক দেন রোবট কিনা ওটা দেখানোর জন্য। ওই যে ট্রাফিক লাইট গুলা ক্লিক করতে হয়, সো ওই সব জায়গায় ইউজ হয়। সো আমরা হচ্ছে যখন আমরা প্রজেক্ট করব তখন হচ্ছে এই যে গ্রিডে আচ্ছা এরপর আসি গ্রিডে চাইলে আমাদের গ্যাপ দেওয়া যায়, একটা ডিভের সাথে আরেকটা ডিভের একটা জোড়াতালি ছিল না, ওখানে আপনারা চাইলে গ্যাপ দিতে পারবেন। গ্যাপ দেওয়ার জন্য এই যে কলাম গ্যাপ, রো গ্যাপ। গ্রিড আপনি বেসিক্যালি একটা টেবিল হিসেবে ধরতে পারেন। টেবিলের এতগুলা রো নিয়ে আমি একটা জিনিস করব, এতগুলা রো নিয়ে আমি আরেকটা জিনিস করব, এইটাই যদি চিন্তা করেন তাহলে কি হয়ে যাবে স্যার? গ্রিডের মধ্যে স্যার একটা পিকচার তো আছে, মানে গ্রিডের উপর ক্লিক করলে লিংক আরেকটা লিংকে চলে যাবে। গ্রিড হচ্ছে আপনার জায়গা। গ্রিডে আপনি পিকচারও দিতে পারেন, প্যারাগ্রাফ রাখতে পারেন, ওই জায়গাটার উপরে ক্লিক করলেই স্যার, হ্যাঁ ওই জায়গার উপরে ক্লিক, জায়গাটার উপরে তো ক্লিক করা যায় না, জায়গাটা ফাঁকা থাকে, জায়গার উপরে একটা ইমেজ রেখে ইমেজে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? গ্রিড হচ্ছে একটা জমি, চিন্তা করেন একটা জমি, জমিতে আমি কিছু না নিলে তো কাজ করবে, হ্যাঁ স্যার কিছু তো রাখতে হবে। রাখতে হবে। গ্রিড হচ্ছে আমি জমিগুলোকে কিভাবে ভাগ করব, প্রথম জমিটাকে এত বড় রাখবো, পরের জমিটাকে ছোট ছোট ভাগে রাখবো, এইটাই গ্রিড, আর কিছু না, কঠিন কিছু না, এটা কঠিন ভাবে ভাবার কিছু না। জাস্ট আমি এতক্ষণ যেটা দেখালাম ওটা হচ্ছে গ্রিডের যে জমির সাইজ,
ও জমির সাইজ কিভাবে বাড়ানো যায়, কিভাবে কমানো যায়, কিভাবে ভাগ করা যায় 3 ভাগ 4 ভাগ 5 ভাগ। ইউটিউবে আপনি যে গ্রিডের কথা বললেন, ইউটিউব প্লে হলে এক পাশে একটা ডিসপ্লে থাকে, এক পাশে সাজেশন আসে। সব সময় দেখবেন বাম পাশে মুভিটা মানে ডিসপ্লেটা আসে, ডান পাশে সব সময় সাজেশন আসে। তো এটা কি আমরা পরে কাস্টমাইজ করে নিচে চেঞ্জ করব না, বা কমেন্ট সেকশনটা উপরে উঠিয়ে দিলে হবে? হ্যাঁ পারবেন। ওটা হচ্ছে আপনি চাইলে কমেন্ট সেকশনটা ভিডিওর উপরেই তুলে দিতে পারবেন। আপনি কোথায় কি রাখবেন সেটা আপনার ইচ্ছা। জায়গা জাস্ট ভাগ করা আছে ইউটিউবে কিভাবে, প্রথমে এতখানি জায়গা ভাগ করা আছে হচ্ছে আপনার ভিডিওর জন্য, পরে অল্প একটু জায়গা আছে যেখানে হচ্ছে আপনি সবগুলো ভিডিও রাখবেন। সো মোটামুটি কি গ্রিড বোঝা গেছে? গ্রিডে আসলে আপনাদের যেটুকু জানা দরকার ওটা হচ্ছে গ্রিডে কিভাবে কলামগুলো ঠিক করে, রোর সাইজ ঠিক করে এবং কলাম রো বাড়ায় আর কমায়, এর বেশি জানার কিছু নেই, বেসিক এইটুকু। স্যার আবার স্যার ধরেন স্যার একটা স্ক্রিন ফুল স্ক্রিন করলাম, এক জায়গায় দেখাচ্ছে আপনার চাপা কিছু আরেকটা হবে। ওইটা হচ্ছে রেসপন্সিভ করা, ওইটার সাথে গ্রিডের সম্পর্ক। আপনার হচ্ছে গ্রিডে আরেকটা উদাহরণ হতে পারে, আপনারা হচ্ছে যে দারাজের যে ধরেন একটা শপিং ইয়েতে গেলে কার্টে হচ্ছে একটার পরে আরেকটা, ধরেন একটা ডিসপ্লেতে 4টা পণ্য দেখায় একটা রোতে, পরের রোতে আরো 4টা, তারপরের রোতে আরো 4টা, এভাবে দেখায়। এইটা হচ্ছে গ্রিড। এই যে একটা রোতে 4টা দেখাবে কারণ কি ওটা 4টা কলামে ভাগ করা আছে ওই ডিসপ্লেটাকে। ওইটা যদি 3টা কলামে ভাগ করা থাকতো তাহলে 3টা প্রোডাক্ট দেখাইতো, 2টা কলামে থাকলে 2টা প্রোডাক্ট দেখাইতো। স্যার একটা জিনিস, যখন আমরা ফোনে দেখি তখন একরকম দেখায়, ল্যাপটপে গেলে আরেক রকম দেখায়। এটা হচ্ছে ডিসপ্লে রেসপন্সিভ বলে, এটা হচ্ছে রেসপন্সিভ করা। বুটস্ট্র্যাপে দেখবেন অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়। গত দিনের যে প্রজেক্ট, এটা যদি আপনারা ফোনের জন্য ওপেন করেন, আমি একটু ওপেন করে দেখেন। মোবাইল রেসপন্সিভ করার জন্য আমাকে সিএসএস ইউজ করতে হবে, ওটা আমি এখনো দেখাইনি কারণ হচ্ছে ওটা একটু অ্যাডভান্স টপিক। সো এইটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ডেমো ইন কিসে, কম্পিউটারে। সো এইটা হচ্ছে আমাদের মোবাইল ভিউ। মোবাইলে কি ভাঙছে? কিছুই ভাঙে না। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করার কারণে এটা অটো রেসপন্সিভ হয়ে গেছে। শুধুমাত্র উপরে একটা রেসপন্সিভ আছে। এই যে দেখেন এইটাও হচ্ছে আমাদের এখানে অটোমেটিক ন্যাভ বারটা ডানে চলে গেছে, এটা কিন্তু মোবাইল ভিউটা দেখতেছে না, আপনার মোবাইলে দেখলে এরকম দেখাবে। তারপরে হচ্ছে আবার এইখানে যে স্পেসগুলো আছে অটোমেটিক ছোট হয়ে গেছে। আর এইখানে হচ্ছে কিল ককরোচ বা হাবিজাবি, এখানে কিছু ভাঙে নাই, যেভাবে ছিল ওই আঙ্গারে আছে। এবার আমি আরেকটা প্রজেক্ট ওপেন করি। সাপোজ এইটা আমাদের একটা, এটা হচ্ছে রেসপন্সিভ ছাড়া। এইটা এই যে দেখেন কন্ট্যাক্টটা আসলে স্ক্রিনের বাইরেই চলে গেছে। আমাদের আগে যেটা হচ্ছিল ওটা হচ্ছে এখানে একটা বাটন চলে আসতেছিল, ওটা ক্লিক করলে বাকিগুলো দেখাচ্ছিল। এইখানে এরকম না, বাইরে চলে গেছে, বা তাও এতটা ভাঙে নাই, আমি যতটা ভাঙবে ভাবছিলাম তার চেয়ে কম ভাঙছে। খুবই মানে খুব খারাপ অবস্থা হয় নাই, মোটামুটি খারাপ অবস্থা আর কি। এইটা আর একটা, এটাও এইটাও ঠিক আছে, এটা অসুবিধা নেই, এটা ঠিক আছে। এটা ভাঙছে কারণ স্ক্রিন রেসপন্সিভ করা নেই, বুটস্ট্র্যাপ ইউজ করা, মানে বুটস্ট্র্যাপ ইউজ করা ছাড়াও আপনি সিএসএস দিয়ে রেসপন্সিভ করতে পারেন। অনেক কোড লেখা লাগে, মানে একটু বেশি লেখা লাগে, প্রতিটা স্ক্রিন ধরে স্ক্রিনের পিক্সেল কতটুকু হইলে কোনটা কোথায় যাবে এগুলো বলে দেওয়া লাগে। বুটস্ট্র্যাপে এটা অটোমেটিক হয় কারণ ওরা অলরেডি ব্যাক এন্ডে বলা আছে, ঠিক আছে। আচ্ছা, সো
গ্রিড নিয়ে কারো কোনো প্রবলেম আছে? গ্রিড কিভাবে কি কয়টা কলাম কিভাবে তৈরি করে, রো কিভাবে সিলেক্ট করে, বাড়ি কোথা থেকে শেষ হয় কোথা থেকে, এইটুকু আর বেশি কিছু নেই। আর আজকে থেকে আমরা একটু দেখব আমরা যে এইচটিএমএল সিএসএস দিয়ে অনেক সময় যে ওয়েবসাইট বানানোর জন্য তিনটা সেকশনে ভাগ করে নিয়েছিলাম, তাহলে আমি যদি গ্রিড দিয়ে করি, একটা গ্রিড নিলে তাহলে সিএসএস আলাদা আলাদা রকম কন্টেনার বানানো লাগবে না পিক্সেল করে। গ্রিড কখন বানানো ইয়ে হচ্ছে মানে বেটার যখন হচ্ছে আমরা কলাম তৈরি করতে চাই, একেবারে কলাম। আমরা এখন এমন কোনো ওয়েবসাইট বানাই যেখানে আমরা কলাম তৈরি করছি। আমরা হচ্ছে নিজের যে এটা বানাইলাম পোর্টফোলিওটা, পোর্টফোলিওতে আমাদের কলাম এক জায়গায় তৈরি করা লাগছে, সেটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্সের জায়গায়। সেখানে হচ্ছে আমরা এই যে এইখানে এই জায়গাটায় খালি আমাদের কলাম তৈরি করা লাগছে। কিন্তু এই একটা জায়গায় যদি আমি কলাম তৈরি করি, আমাদের যদি এমন হইতো যে এই 5টার পরে আর একটা যদি থাকে, ওইটা কোথায় যাবে? ওইটাই নিচে এসে বসবে। তারপর আরো থাকলে ওগুলো নিচে নিচে বসতে থাকবে। এরকম যদি বানাতে চাইতাম তাহলে গ্রিড, এখানে যেহেতু মাত্র 3টা, আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে রো ওয়াইজ বসাই দিয়েছি, আমাদের কাজ হয়ে গেছে। তো গ্রিড আসলে এমন সময় ইউজ করা লাগে যখন হচ্ছে আমাদের একটা ডিসপ্লেকে ভেঙে 4-5টা কলামে কলামে সাজানো হবে, তখন হচ্ছে ইউজ করা বেটার। আমরা এরকম কোনো কাজ এখনো করি, এই জন্য আমাদের গ্রিড ইউজ করা লাগে। বুঝা গেছে? হ্যাঁ, একটু সাজায় যদি রাখছেন, ইউটিউবের যে উদাহরণ দিলাম, ইউটিউবটা যদি দেখেন, ওটা যেরকম ভেঙে ভেঙে রাখা আছে ওইটাকে। আচ্ছা, সো জাভাস্ক্রিপ্ট জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা এতদিন যে কোডগুলো করেছি, ওই কোডগুলোকে মডিফাই করা যায়। জাভাস্ক্রিপ্ট হচ্ছে এতদিন আমরা যেটুকু কোড লিখেছি ওগুলোকে মডিফাই করার জন্য আলাদা একটা কোড লেখা লাগে, যে কোডটা রিলেটেড টু আপনারা এতদিন যে সি, জাভা, সি প্লাস প্লাস করে আসছেন, ওই টাইপের কোড। যে এইখানে ধরো, এইখানে ক্লিক করলে এইটা হবে, এইখানে ক্লিক করলে ওইটা হবে। এগুলো কেন হয়? যে আপনি একটা জায়গায় ক্লিক করেন আর আরেক জায়গায় চলে যায়, বা একটা সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়, ওটা কেন হয়? সো এই ইন্টারঅ্যাকশনটা করার জন্য জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করে থাকি। সো এই আমি আর কি যখন প্রথম জাভাস্ক্রিপ্ট শিখছিলাম, কিছু প্রজেক্ট আমি করছিলাম। এখানে আমি দেখাই। সো এই যে এখানে 3টা প্রজেক্ট আছে। সো এই প্রজেক্টের নাম হচ্ছে পেইন 1, পেইন 2, পেইন 3। পেইন কেন? পেইন হচ্ছে, এটা ওপেন করলে বুঝতে পারবেন পেইন কেন। এটা হচ্ছে ফোন নাম্বার .html। সো এখানে হচ্ছে ইনপুট ইওর ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা কিভাবে ইনপুট দিতে হবে? ফোন নাম্বারটা সারাদিন বসে বসে এইভাবে টিপে টিপে তারপর ফোন নাম্বার ইনপুট দিতে হবে। ফোন নাম্বার কেউ চাইলে এমনি টাইপ করতে পারবে না, সে বসে বসে যতক্ষণ পর্যন্ত না 017 না আসে ততক্ষণ। হ্যাঁ, আমি বললাম এই জন্য পেইন ডট। সো আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পেইন। সো এটা হচ্ছে ছোট পেইন, আরেকটা পেইন আছে। সো এইখানে হচ্ছে আরেকটা ওয়েবসাইট। সো এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আপনি এই যে এখানে হচ্ছে আপনি কোনো মানে নো ক্লিক করে আসলে খুব টাফ, নো ক্লিক করাই যেতেছে না। ক্লিক করলে সেটা যেতেছে স্যার, ক্লিক করতেছি না তো, ক্লিক না, এই যে এটা আপনি ক্লিকই করতে পারবেন না। ঠিক আছে,
সো আর ইউ স্টুপিড? সো ইয়েস দেওয়া ছাড়া আর কি গতি নেই। সো আরেকটা ছিল হচ্ছে পেইন্ট 3, এগুলো আমি হচ্ছে আগে বানাইছিলাম, এখনো আপনাদের দেখানোর জন্য আনা। এগুলো জাভাস্ক্রিপ্ট ইউজ করে বানানো অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে ভলিউম বাটন আর কি, ঠিক আছে? যে ভলিউম বাটন থাকে না মিডিয়া প্লেয়ারে, ভলিউম বাটন। সো এইটা ভলিউম বাড়ানোর জন্য আপনাকে টিপতেই থাকতে হবে, আপনি ছাইড়া দিলে ভলিউম অটোমেটিক কমে যাবে। সো আপনার সারাদিন টিপে টিপে গান শুনতে হবে, ঠিক আছে? গান শুনতে গেলে আপনার এই বাটনটা টাইম যেতে স্যার এটা বেশি ও আপনার সাথে যুদ্ধ করবে। ভলিউম বাটন ও কমতে থাকবে আর আপনি বাড়াইতে থাকবেন, কতক্ষণ পারেন আপনি গান শুনবেন। এই যে এটা বাড়াই দিলাম, এই যে কমা শুরু হচ্ছে। তো ফার্স্টে অনেক দ্রুত বাড়ে, তারপর লাস্টে হ্যাঁ দ্রুত বাড়ে, তারপর কম্পিউটারও আপনার সাথে ফাইট শুরু করে যে না আর বাড়াইতে হবে, যত ইয়ে আবার তত আবার কমতে থাকে। সো হ্যাঁ, আপনারা যদি কোনোটা বানাইতে চান এর ভেতরে শিওর আমি হচ্ছে আপনাদের কোড ওপেন করে দিচ্ছি, আপনারা ট্রাই করতে পারেন। কোনটা বানাবেন? স্টুপিড স্যার এইটা না, এটা আসলে কোডটা বেশি কঠিন না, অনেক সহজ একটা কোড। সো এইখানে হচ্ছে আর ইউ স্টুপিড, এখানে নো আছে, নো নিচে ইয়েসটা হাইড করা আছে। সো আপনি যখনই নোটা ক্লিক করতে যাবেন তার আগে এটা সরে যাবে, আপনি এটা করতেই পারবেন না। সো আলটিমেটলি আপনাকে ইয়েসই টিপ দিতে হবে এবং ইয়েস আর এটা বানায় স্যার ফার্স্ট টাইম স্যার যারাই করবে যে নো শুনে যেতেছে তাহলে ইএস এর যদি গিয়ারে লেখাটা চেঞ্জ করে দিলেই হবে। সো এগুলা হচ্ছে জাস্ট ফর ফান, কারণ আমি হচ্ছে মানে একটা জিনিস মজা করে না শিখলে আমার আসলে মজা লাগে না, তো এই জন্যই আপনাদের দেখানো। তো আপনি যদি করতে চান পেইন্ট 2, ঠিক আছে? সো পেইন্ট 2 চলেন আমরা পেইন্ট 2 তে আসলে কি করা হয়েছে আমরা একটু কোডটা অ্যানালাইসিস করে আসি। আচ্ছা আমরা পেইন্ট 1টাও দেখি, তারপর পেইন্ট 2 দেখি। বেসিক থেকে শুরু করছি। বেসিক থেকে শুরু করব। ছোট থেকে একটু বড় এই পেইন্ট 1টা আসলে আমি বেসিক জাভাস্ক্রিপ্ট শেখার জন্য শিখছিলাম। এটা একদম সিম্পল। এটা অনেক সিম্পল একটা কোড। তো এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হলে আপনাকে এখানে যতক্ষণ না পর্যন্ত 017 না আসে ততক্ষণ পর্যন্ত আপনি টিপতে থাকবেন। এটা হচ্ছে আস্তে আস্তে ইনক্রিজ হইতে থাকবে, ওই যেহেতু শেষ পর্যন্ত হবে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আপনাদের আগে কিন্তু সব সময় 0 আছে, নাম্বার যতই অ্যাড করি না কেন 0 কিন্তু কনসিস্টেন্টলি 11টা আছে, কারণ আমাদের ফোন নাম্বার হচ্ছে 11টা। নর্মালি এখানে সমস্যা হয় যেটা, সেটা হচ্ছে আপনি যদি ক্যালকুলেটারে 002 লেখেন, ক্যালকুলেটারে ইকুয়াল চার্জ দিলে কি দেখাবে 2, এক্সট্রা জিরোগুলো দেখায়। সো এক্সট্রা জিরোগুলো দেখানোর জন্য আমার এক্সট্রা কিছু কাজ করা লাগছে। তো আমি আজকে লাইভ কোড করব না, আমি কোড ওপেন করব, আপনারা করবেন এবং আমি সাথে আপনাদের গাইড করব যে কোন জায়গায় কি হয়েছে, ঠিক আছে? সো আমি হচ্ছে আমাদের কোডটা একটু ওপেন করব। VS কোড আমি এক্লিপস ওপেন করে দিচ্ছি। আচ্ছা এটা ভিজুয়াল স্টুডিও কোড আনইনস্টল করো। স্টুডিও নাম চালায় যখন এটা মুছে দিচ্ছে, ভিজুয়াল স্টুডিও কোড মুছতে গিয়ে লাগে না, 1 মিনিট লাগে। আচ্ছা একটা মিনিট, এটা ইনস্টল করো।
আচ্ছা এইখানে এটা হচ্ছে আপনাদের 1 নম্বরটা। এক নম্বরটা HTML হচ্ছে এতটুকু। HTML এ কি কি করা আছে আমি বলি। HTML এ জাস্ট হচ্ছে নট ডক টাইপ HTML একটু লেখা আছে, এরপরে যেটা করা আছে একটা ডিভ দেওয়া আছে। আর এইগুলা কি, এইগুলা হচ্ছে বুটস্ট্র্যাপ এর কোড। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ কত ইউজ করে 3.5.1, এটা অনেক আগে বুটস্ট্র্যাপ এই 4.5.2 ইউজ করে। সো আপনারা জাস্ট বুটস্ট্র্যাপের লিংক টুইটার এখানে অ্যাড করে দিলে বুটস্ট্র্যাপের কাজ হয়ে যাবে। কিভাবে করে পারি সবাই? বুটস্ট্র্যাপের লিংক অ্যাড করে কিভাবে? এটা আগের বুটস্ট্র্যাপের লিংক, এখনকার জাস্ট দুইটা অ্যাড করলেই হয়, বেশি অ্যাড করা লাগে না, এটা অনেক আগে। সো বুটস্ট্র্যাপের লিংকটা অ্যাড করেন, জাস্ট বুটস্ট্র্যাপে গিয়ে ওইখানে HTML-টা কপি করে পেস্ট করেন, করে এইটুক লিখে ফেলেন। শূন্য কয়টা? 11টা শূন্য। আচ্ছা এইখানে আপনারা যদি খেয়াল করেন 3টা ফাইল ক্রিয়েট করা আছে। একটা হচ্ছে ফোন নাম্বার ডট HTML, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট ডট JS, আর একটা আছে স্টাইল ডট CSS। আপনারাও 3টা ফাইল ক্রিয়েট করেন, তারপর HTML ফাইলটার উপরে কাজ করেন। এটা করার পর আমি বলতেছি যে আসলে কোনটায় ক্লিক করলে কি হয়, এটা কিভাবে ঠিক করে। আপনারা যে HTML লেখেন ওইটা জাস্ট এইটুকু অ্যাড করতে হবে। আর এই যে কন্টেইনার, টেক্সট সেন্টার, এন্টিফায়ার, ডিফেন্স, এটা পুরোটাই বুঝতে হবে। স্ক্রিন কি জানি ছিল সরি বুটস্ট্র্যাপ থেকে HTML-টা এনে বসান এবং এর ভেতরে এইটুকু জাস্ট লেখেন, এইটুকু
এখান থেকে বডি ভেতরে বাটনের ভেতরে প্লাস দেওয়া, হ্যাঁ একটা প্লাস চিহ্ন আছে। ওটাতে ক্লিক করলে ওটা বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা সবাই, এবার আমরা হচ্ছে ওই কাজটা করব, এখন যেটা বুঝালাম সেই কাজটা আমরা এবার করব। সো এইটা করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাই। আমাদের জাভাস্ক্রিপ্টে কি লেখা আছে? জাভাস্ক্রিপ্টে কি লেখা আছে বোঝার জন্য ফার্স্টে আমাদের script.js নামে একটা ফাইল তৈরি করতে হবে। করছেন সবাই? জি স্যার। আলাদা করে আগে তো HTML ফাইল ছিল না, তার সাথে আরেকটা ফাইল তৈরি করেন script.js। এই ফাইলে কি করা আছে? document.add event listener। ইভেন্ট লিসেনার মানে হচ্ছে আমরা ওই যে ক্লিক করলে কাজ করবে, এই কাজগুলো করে হচ্ছে ইভেন্ট লিসেনার। সো আপনারা আগে এই কোডটা দেখেন, এই কোডটা দেখার পরে আমি বুঝাই দিব। আগে বুঝালে বুঝবেন। এই কোডটা কোথায়? এই কোডটা হচ্ছে script.js নামে একটা ফাইল তৈরি করবেন, সেখানে লিখবেন ওই HTML এর নিচে তৈরি করবেন script.js। script.js এইখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে জিরো। ভ্যালুটা আমরা নিব, একটা ফাংশনে নিব, একটা ফাংশন বানাবো, ফাংশনে নিব এই ভ্যালু নিয়ে তার সাথে কত যোগ করবো? একবার যোগ করলে এক যোগ হবে, যোগ হয়ে সেই ভ্যালুটা আগের ভ্যালুটা মুছে দিয়ে যাবে, স্টোর করবে না, আগের ভ্যালুটা মুছে দিয়ে ওর উপরে বসবে। এই আগের ভ্যালুটা মুছে দিয়ে স্যার আমাকে একবার বুঝিয়ে দেন, আমি ওখানে ছিলাম তো সুন্দর। আচ্ছা
এখানে হচ্ছে এই যে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু দেখেন। আমরা কি করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এইখানে যে ভ্যালুটা আছে এই বাটনে যখন আমরা ক্লিক করব, কোথায় ক্লিক করব? বাটনে ক্লিক করলে কোন ভ্যালুটা নিব? এই যে 000 আপনি একটা স্প্যানে লিখছেন না, এই স্প্যানের ভিতরের ভ্যালুটা নিব, তার সাথে 1 যোগ করব, 1 যোগ করে সেই ভ্যালুটাকে রিটার্ন করে দিব। রিটার্ন করে আগের যে ভ্যালু ছিল, এখন কত আছে 22 না, এই 22টাকে রিপ্লেস করে ওই 1 যোগ করা ভ্যালুটা বসিয়ে দিব। মানে এরপর দেখাবে 23, তারপর দেখাবে 24। সো আমাদের ভ্যালু কেন নিতে হবে? আপনি বলতে পারেন যে স্যার আমাদের তো সি তে বা জাভাতে ভ্যালু তো নিতে হতো না, আমরা জাস্ট লিখতাম যে i++ বা j++ লিখলেই এক করে বাড়তো। কিন্তু ওয়েবে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট HTML এ কোনো কোড করা যায় না, কোড করতে হয় জাভাস্ক্রিপ্টে। এই জন্য আমাদের এই ভ্যালুটা টেনে নিতে হয়। ডাইরেক্ট আমি HTML এ স্প্যান প্লাস দিয়ে এখানে এক বার রাখি, এর জন্য জাভাস্ক্রিপ্ট দরকার। তো সবাই এই কোডটা লেখেন, লেখার পরে আমি বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। জাভাস্ক্রিপ্টে তো লাস্টে সেমিকোলন না দিলে সমস্যা নেই। আপনারা যেটা ভুল করবেন সেটা হচ্ছে বানান এবং কমা। তো বানান এবং কমাটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এর মধ্যে অনেক কিছু অটোমেটিক আপনার বেস করে জেনারেট হবে, তো ওইগুলো দিয়ে করে দেবেন। এই সেকেন্ড ব্র্যাকেটটা শুরু এইখানে, শেষ একদম শেষে। ফার্স্ট ব্র্যাকেটটাও শেষে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এই দুটো শুরু এইখানে, শেষ একদম শেষে। আস্তে আস্তে ঠান্ডা মাথায় কোড করেন, অনেক সময় আছে। এটাই তো পেইন, এটাই পেইন। আবার রিলোড দিবেন, রিলোড দিয়ে আবার 0 থেকে আপনি। তো কেউ যখন আপনার ফোন নাম্বার চাইবে বলবেন যে বলতেছি আপনি। আচ্ছা ঠিক আছে, দেখেন কি হচ্ছে। আমরা একটু এই সবাই একটু দেখি, আপনাদের সবার হয়ে গিয়ে থাকলে আমাদের মেশিন কাজ করে কিন্তু কিভাবে করে জানি না, তাই না? আমরা একটু দেখি। আচ্ছা এই যে প্রথমে দেখেন, সবাই একটু বসেন, প্রথমে দেখি কিভাবে জাভাস্ক্রিপ্টটা কাজ করতেছে। আপনারা হচ্ছে HTML পেজটা ওপেন করেন, সবাই হচ্ছে HTML পেজটা ওপেন করেন। আবার এখানে জাভাস্ক্রিপ্টটা খোলা থাক, তাহলে মিলাইতে সব সুবিধা হবে। দেখেন প্রথমে একটা জিনিস লেখা আছে document.add-event-listener DOM content loaded, মানে হচ্ছে প্রথমে আমাদের ডকুমেন্টটা, ডকুমেন্ট বলতে বোঝানো হচ্ছে HTML যেটা, ওইটাকে বলা হয় ডকুমেন্ট। ঠিক আছে, HTML যেটাকে ওটাকে বলা হয় ডকুমেন্ট। সো ডকুমেন্টটা চলবে, চলার আগে লোড হয়েছে কিনা এটা চেক করতে হবে। যদি লোড হয় তারপরে স্যার ওটা দিক থেকে একটু নামে গেছে, খেলা দিয়ে ঢুকাই দেন।
আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি যদি আমাদের লোড হয় তাহলে ভেতরের গুলা চলবে, না হলে ভেতরের গুলা চলবে না। এইটা বোঝানোর জন্য এটা দেওয়া আছে। এটা না দিলেও আপনার কোড ঠিকঠাক রান করবে, আপনি এটা ডিলিট করে দেখতে পারেন। ঠিক আছে, এই যে এইটাও document.add DOM content loaded এইটুক না লিখলেও কোনো অসুবিধা নাই, কারণ এইটুক দেওয়া আছে হচ্ছে মাঝে মাঝে এমন হয় যে আমাদের HTML এ আপনারা এত কিছু লিখে ফেলছেন যেটা লোড হওয়ার আগে আপনার জাভাস্ক্রিপ্ট কাজ করা শুরু করে, তখন যেটা হয় ক্র্যাশ করে। ক্র্যাশ ঠেকানোর জন্য এইটা একটা উপায়, এইটুক না লিখলেও অসুবিধা নেই। সো এইটুক বাদ দিয়ে আমরা পরেরটুক বুঝি। এইখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের যেটা মজার জিনিস সেটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টে কোনো কিছু মেনশন করা লাগে না, যেরকম হচ্ছে পাইথনে লাগে না। জাভাস্ক্রিপ্টে আপনার বলা লাগবে না যে int x, জাভাস্ক্রিপ্টে যদি x লেখেন এবং x এর ভেতর 10 রাখেন অটোমেটিক বোঝা যায় যে এটা একটা ইন্টিজার। বোঝা যাচ্ছে? জাভাস্ক্রিপ্ট কিসের মতো? পাইথনের মতো। আলাদা করে বলা লাগবে না যে এটা ইন্টিজার না স্ট্রিং না ফ্লোট না কি, আগে থেকে বলা লাগবে না। আপনি এর ভেতর যা রাখবেন ও সেটা হয়ে যাবে। 10 রাখলে ইন্টিজার হবে, 10.11 রাখলে ফ্লোট হয়ে যাবে। আচ্ছা, এইটা আমরা জানি। সো এইখানে একটা জিনিস লেখে, সেটা হচ্ছে const or let। দুইটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, const or let। const মানে হচ্ছে এই ভ্যারিয়েবলটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে এই ভ্যারিয়েবলের ভ্যালু কখনোই চেঞ্জ করতে পারবে না। বুঝা গেছে? এই ভ্যারিয়েবলের ভ্যালু কখনোই চেঞ্জ করতে পারবেন না, এটা বোঝানোর জন্য বলা হয় কনস্ট। যে ভ্যারিয়েবলের ভ্যালু চাইলে চেঞ্জ করতে পারবেন, কনস্ট ভ্যারিয়েবল একটা বলে তো, এই যে 3.1416 এটা কি কনস্ট না লেট? এটা হচ্ছে পাই এর ভ্যালু, তাই না? পাই এর ভ্যালু ছোটবেলা থেকে আমরা এটাই শিখছি, এটা হচ্ছে কনস্ট। বা আমরা চাই যে ভ্যালু ভুল করেও যেন চেঞ্জ না হয়। অনেক সময় আছে যে অনেকগুলো ভ্যালু ভুলে চেঞ্জ হয়ে গেছে, মানে কোড করতে করতে কখন আমি চেঞ্জ করে ফেলছি আই ডোন্ট নো। সো এগুলা থেকে বাঁচার জন্য বেটার অপশন হচ্ছে কনস্ট ইউজ করা। সো কনস্ট নাম্বার এলিমেন্ট ইকুয়াল টু, ডকুমেন্ট মানে হচ্ছে HTML, HTML.get element by id number। দেখেন আপনার HTML পেজে নাম্বার নামে একটা আইডি আছে, যেখানে 0000 লেখা ছিল, দেখতে পাচ্ছেন? get element by id, get মানে হচ্ছে নেওয়া। সো আপনি হচ্ছে ওই নাম্বারটাকে নেবেন, জাস্ট এইটা, আর কিছুই না। ঠিক আছে, get element by id নাম্বার, আপনি ওই নাম্বারটাকে নিলেন। নাম্বারটা আসলে কিসে আছে HTML কে বলতে পারবেন? না না, মানে কোন ডাটা টাইপে আছে? স্ট্রিং। HTML এ যা থাকে সবই থাকে কিসে? স্ট্রিং এ থাকে। ঠিক আছে, HTML এ নাম্বার লেখেন আর যাই লেখেন সবই থাকবে হচ্ছে স্ট্রিং। আচ্ছা, এরপর ইনক্রিমেন্ট বাটন। এইটা দেখেন আপনাদের একটা বাটনের নাম, যে বাটনটা দিয়েছেন ওই বাটনের নাম হচ্ছে ইনক্রিমেন্ট বাটন। সো আমি কি বলেছিলাম, আমরা নাম্বারটা নিব, বাটনটা নিব, বাটনে ক্লিক করলে নাম্বার চেঞ্জ হবে। সো আমরা নাম্বারটা নিলাম, বাটনটা নিলাম, নেওয়ার ওয়ে হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। আপনারা চাইলে গেট এলিমেন্ট বাই ক্লাস লিখতে পারেন। আইডি দেন, আইডি ইউনিক থাকে নরমালি আইডি গুলো ইউনিক থাকে, এই জন্য আমরা আলাদা করে একটা জিনিস ধরার জন্য আইডি দিই। এই বাটন নিলাম আর নাম্বার নিলাম, নেওয়ার পর কি করব, এই যে আমি বলছিলাম না অ্যাড ইভেন্ট লিসেনার, এইটা অ্যাড করা মানে কি কিছু একটা করব। সো কার উপর করব? বাটনের উপর, বাটনের উপর করব। কি করব? ক্লিক। সো ইনক্রিমেন্ট বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আচ্ছা, এখানে ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার মানে কার উপর করা হচ্ছে বলতে হবে? HTML ডকুমেন্টের HTML পুরো ফাইলটার উপর বা পুরো ডকুমেন্টের উপর। এখানে HTML ফাইলটা এখানে আমরা একটা বাটনের উপর করব, তাই না? বাটনটা অলরেডি আমরা নিছি, নেওয়া হয়ে গেছে। এবার এই বাটনের উপর কি করব? অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে লিখছে হচ্ছে ক্লিক। বাটনের উপর যদি ক্লিক করি
তাহলে কি হবে? তাহলে কি হবে দেখার জন্য এই যে তাহলে কি হবে এইটা দেখানোর জন্য জাভাস্ক্রিপ্টে ইউজ করা হয় এই সাইনটা অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন বলে এটাকে। অ্যারো ফাংশন ইউজ করা হয় তাহলে কি হবে, তাহলে এইটাই ক্লিক করলাম তাহলে কি হবে। সো এই ফাংশনের ভিতর যা যা লেখা আছে তাই হবে। কি কি লেখা আছে দেখেন তো। let number text is equal to number element dot text content। নাম্বার এলিমেন্ট একটা কি ছিল, স্প্যান ছিল, স্প্যান ছিল না, স্প্যানের ভেতরে যে টেক্সটটা আছে ওইটা নাও। এইখানে কিন্তু নাম্বারটা নেয়নি, এখানে কি নিছে, স্প্যানটা নিছে, বুঝা যাচ্ছে, পুরো স্প্যানটা নিছে। এখানে কি নিছে, পুরো বাটনটা নিছে। এইখানে কি করেছে, নাম্বার এলিমেন্ট মানে ওই স্প্যানের ভেতরে যে 11 ডিজিটের নাম্বার আছে ওই নাম্বারটা নিয়েছে হচ্ছে এখানে, যে নাম্বার টেক্সট ইকুয়াল টু নাম্বার এলিমেন্ট ডট টেক্সট কন্টেন্ট। টেক্সট কন্টেন্ট মানে হচ্ছে ভিতরে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো কি আছে, 11টা জিরো আছে, ঠিক আছে। নিল, নেওয়ার পর কি করলো, লেট নাম্বার ভ্যালু ইকুয়াল টু, আমাদের কি বলছিলাম HTML এর সবকিছু কিসে থাকে, স্ট্রিং এ থাকে। এটাকে স্ট্রিং এর সাথে আসলে যোগ করা যায় না, যোগ করতে হলে কি লাগে, নাম্বার লাগে। সো স্ট্রিং কে আমরা ইন্টিজারে কনভার্ট করেছি, কনভার্ট করার ওয়ে হচ্ছে পার্সিং। এর ভিতরে নাম্বার টেক্সট কমা 10 মানে হচ্ছে নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করা হয়েছে, ডেসিমালে 10, হেক্সায় কনভার্ট করতে হলে 16 মানে হচ্ছে হেক্সাডেসিমাল, অক্টাল আছে, বাইনারি আছে। সো আমরা নাম্বারটাকে ইন্টিজারে কনভার্ট করব, কিন্তু কেমন, 10 মানে হচ্ছে ডেসিমালে কনভার্ট করছি। ডেসিমাল মানে কি, 0 থেকে 9 আসার পর কি আসবে, 10 আসবে, তারপর 11 আসবে, এইভাবে আসতে থাকবে। এটা হচ্ছে ডেসিমাল। ওকে, সো নাম্বারটাকে আমরা নিলাম, নাম্বার নিয়ে নাম্বারে ডেসিমালে কনভার্ট করলাম, নাম্বারটা কনভার্ট করার পর এখানে জাস্ট নাম্বারের ভ্যালু 1 করে বাড়াবো, শেষ, প্রোগ্রাম শেষ। আমরা যদি ক্লিক করি নাম্বারটা নিব, নাম্বারকে ডেসিমালে কনভার্ট করব, কনভার্ট করে 1 করে বাড়াই দেব। আচ্ছা 1 করে তো বাড়াই দিলাম, বাড়াই দিয়ে যদি আগে যে নাম্বার ছিল তার উপর যদি বসায় না দিই তাহলে কি আমার বাড়া দেখা যাবে, দেখা যাবে, জাভাস্ক্রিপ্ট কিন্তু দেখা যায় না। দেখা যাওয়ার জন্য আমাদের HTML এর উপর বসাইতে হয় জিনিসটা। সো আমরা ফরম্যাটেড নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, নিয়ে এই ভ্যালুটাকে স্ট্রিং এ কনভার্ট করেছি। স্ট্রিং এ কনভার্ট করে প্যাড স্টার নামে একটা জিনিস আছে, এইটা কি, এটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখি। এখানে আসলে যেটা হয় সেটা একটু সবাই একটু খেয়াল করেন। আমরা 11টা ডিজিট নিয়েছিলাম, এটাকে যখনই আমরা ইন্টিজারে কনভার্ট করেছি, যখনই ইন্টিজারে কনভার্ট করেছি সাথে সাথে এই নাম্বারগুলো হয়ে গেছে কত, 0, কারণ 4টা 0 যা একটা 0 তাই নাম্বারে যখনই কনভার্ট করব তখন এটা 0 হয়ে যাবে। এরপর কি, এরপর হচ্ছে এর সাথে আমরা কত যোগ করছি, 1 যোগ করছি, এখন কত হইছে, 1। এই পর্যন্ত আমরা ওই কাজ করছি। 1 হওয়ার পরে আমাদের 1 এর আগে আরো কয়টা 0 থাকার, 10টা 0 থাকবে। সো এই 1 কে যখন স্ট্রিং এ কনভার্ট করছি, একটা দেখতে হবে এইখানে বলছে যে যদি প্যাড স্টার্ট মানে হচ্ছে যদি 11টা ডিজিট না থাকে বা 11টা ক্যারেক্টার না থাকে, তাহলে যে কয়টা ক্যারেক্টার শর্ট আছে, এখানে কয়টা ক্যারেক্টার শর্ট আছে, 10টা ক্যারেক্টার শর্ট আছে। সো ও অটোমেটিক 11টা ক্যারেক্টার বানাবে, কি দিয়ে প্যাড করবে, 0 দিয়ে। 0 দিয়ে প্যাড করবে মানে হচ্ছে ওইটার আগে 0 বসে দেবে। এইভাবে আমি 11টা বানাইছি। আপনি যদি এটা না দেন, শুধুমাত্র টুইস্টিং দেন, দিয়ে দেখতে পারেন
আপনার নাম্বার আসবে 1 2 3 4 এইভাবে, ওই যে 11টা আসবে না। তো সব সময় যেন কনসিস্টেন্টলি 11টা থাকে এবং 11টা না থাকলে যেন আগে 0 থাকে, তার জন্য এই লাইনটা। তারপর হচ্ছে এইটা আপনাদের ওই স্প্যানে বসিয়ে দেওয়া। স্প্যানের নাম কি ছিল? এইটা ছিল না স্প্যানের নাম, স্প্যান ডট টেক্সট কন্টেন্ট, মানে স্প্যানের ভেতর যে টেক্সট কন্টেন্ট আছে সেইটাই এখন হবে হচ্ছে ফরম্যাটেড নাম্বার। ফরম্যাটেড নাম্বার মানে হচ্ছে 11টা 0 শেষে একটা 1, এটা হবে ফরম্যাটেড নাম্বার। সো মোটামুটি কি বোঝা গেছে কি হইছে? এইটা একটু ঝামেলা লাগবে কিছুদিন বুঝতে, কারণ হচ্ছে আমরা ইনগুলোর সাথে পরিচিত না, যে এখানে হচ্ছে এই ফাংশন, তারপর এখানে এই ব্র্যাকেট, ব্র্যাকেটের পরে আবার একটা সেমিকোলন, এগুলোর সাথে আমরা একটু নিউ, সো একটু সময় লাগবে। আমাদের আজকে কি আরেকটা করবেন না নেক্সট দিন করবেন? এই যে স্টুপিডটা আমরা হচ্ছে নেক্সট দিন দেখব। এইটা একটু বুঝেন যে আমরা কি করছি। প্রথমে হচ্ছে স্প্যানটাকে নিছি, স্প্যানটাকে নিয়ে স্প্যানের ভেতরে নাম্বারটাকে নিছি, নিয়ে 1 বাড়াইছি। কিভাবে? নাম্বারে কনভার্ট করে 1 বাড়ানোর পরে ওইটা আবার ব্যাক করে দিছি। ব্যাক করে দেওয়ার আগে যদি নাম্বার 11টা না হয় তাহলে 11টা করে তারপর ব্যাক করছি। ব্যাক করার কিভাবে ব্যাক করছি? ওই যে স্প্যানের যে নাম, স্প্যানের নাম ছিল নাম্বার এলিমেন্ট, আপনারা দেখতে পাবেন ডট টেক্সট কন্টেন্ট, মানে স্প্যান এলিমেন্টের ভেতরের যে কন্টেন্ট ওইটাই হবে হচ্ছে কি এই নাম্বার শেষ। সো আপনারা বাসায় গিয়ে একটু ট্রাই করে দেখবেন যে বাটনে ক্লিক করে মাইনাস করা যায় কিনা। ঠিক আছে? আরেকটা বাটন বানাবেন, আরেকটা বাটনের নাম দিবেন মাইনাস, মাইনাস একটা বাটন বানাবেন, এটা দিয়ে শুধু যোগ করতেছেন, ওটা দিয়ে বিয়োগ করবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। যদি বিয়োগ করতে পারেন সবগুলো 99 রাখবে, তারপরে ওটা অটোই করে নেবে, কম্পিউটারটা অটো করবে, টেনশন করবে না। মানে যে 99 হিসাব করা লাগবে, কম্পিউটারটা 99 থেকে কেমনে করবো অটো করবে। হ্যাঁ